সাবটেল আর্টের আজকের পর্বে আমরা টেন্ডারারের জন্য কিছু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখব। যেটা হচ্ছে যে কোনো একজন টেন্ডারারের কোর পার্ট অর্থাৎ তার হার্ট, অর্থাৎ যে কোনো টেন্ডারার রেসপন্সিভ বা নন রেসপন্সিভ হওয়ার জন্য যে বিষয়গুলো জরুরি সেগুলা আজকের পর্বে আমরা শিখব। তো সেই বিষয়টা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া টিডিএস এর একটি পার্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়ার উপরেই মেইনলি যে কোনো টেন্ডারকে রেসপন্সিভ বা নন রেসপন্সিভ করার বিষয়টি প্রধানত ডিপেন্ড করে। এছাড়া আরো কিছু আনুষঙ্গিক আছে যেগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে আছে, প্রথমে আছে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো টেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার। তার মানে এই টার্নওভারের উপরেই আপনার আরেকটা বিষয় ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেন্ডার ক্যাপাসিটি। তার মানে বিগত 5 বছরের মধ্যে যে কোনো এক বছরের সর্বোচ্চ টার্নওভারের উপরে টেন্ডার ক্যাপাসিটি ডিপেন্ড করে। এবং যে কোনো টেন্ডারার যদি টার্নওভার বা টেন্ডার ক্যাপাসিটি ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তাহলে কিন্তু সেই টেন্ডার থেকে তিনি নন রেসপন্সিভ হয়ে যাবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিকুইড অ্যাসেট, অর্থাৎ কাজ শুরুর জন্য কিছু ক্যাশ টাকা থাকতে হবে, তারও কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা শিখব। তারপরে আসবে হচ্ছে সিমিলার ওয়ার্ক, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই চারটি বিষয়, অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, টেন্ডার ক্যাপাসিটি, লিকুইড অ্যাসেট এবং সিমিলার ওয়ার্ক, অর্থাৎ এই চারটা তথা ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো টেন্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এখন ধীরে ধীরে শিখব। প্রথমেই আমরা শিখব হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার বিষয়টা কি, কিভাবে ক্যালকুলেশন করতে হয়। কারণ অধিকাংশই টেন্ডাররা এই টার্নওভারের কারণেই নন রেসপন্সিভ হয়ে যান। তো টার্নওভার বলতে আমরা আসলে বুঝি যে ম্যাক্সিমাম টার্নওভার মানে হচ্ছে ক্যাশ রিসিপ্ট। তার মানে যে কোনো এক বছরে আপনি কত টাকার কাজ করেছেন সেটা বিষয় না, কত টাকা চেক হিসেবে আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে সেটাই হচ্ছে টার্নওভার। তার মানে সহজ কথায় যদি আমরা বলি, তাহলে টার্নওভার বলতে আমরা বুঝবো হচ্ছে টার্নওভার মিন্স ক্যাশ রিসিভড। তাহলে এখানে দেখেন যে আমরা যদি টার্নওভার ক্যালকুলেশন করতে চাই, তাহলে মেইনলি আমাদের টার্নওভার ক্যালকুলেশন করতে হবে হচ্ছে পেমেন্ট সার্টিফিকেট থেকে। মোট পরিশোধিত বিল আমরা এখানে দেখতে পাবো, কিন্তু আসলে এটা তো আমাদের ধর্তব্য হবে না। যদি আমরা এখানে ধরি, এখানে এসডি আছে, আয়কর আছে, ভ্যাট আছে, এই সকল অংশগুলা আসলে এখান থেকে বাদ হয়ে যাবে। আমরা ধরবো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেকে প্রদত্ত অর্থের পরিমাণ, তার মানে এই সামেশনটা হচ্ছে চেক অ্যামাউন্ট। এই টাকাটাই আলটিমেট আমাদের টার্নওভার হিসেবে যুক্ত হবে, কারণ এই অর্থ বছরে আমরা এত টাকা পেয়েছি। এখানে দেখেন 8, 20, 10, 20, তার মানে এই সকলগুলাই হচ্ছে 20-21 অর্থ বছরের টার্নওভার। তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে এখন টার্নওভারে লিখবো। হিসেব করার জন্য আমরা এরকম একটি এক্সেল ফাইল করে নিব, যেখানে নেম অফ কন্ট্রাক্টরস আপনারা আপনাদের নাম লিখবেন এবং এখানে কাজের নাম। যেহেতু আমাদের এই পেমেন্ট সার্টিফিকেটে কাজের নাম স্পেসিফিক ভাবে বলা নেই, সেহেতু আমরা আসলে এখানে কাজের নাম না দিয়ে আমরা দিব হচ্ছে পেমেন্ট। এখন নেম অফ ডিভিশন, নেম অফ ডিভিশন কোনটা আমরা ধরলাম যে সাপোজ LGED, যে কোনো এক জায়গাতে আমরা এমন লিখতে পারি, বা এখানে লিখি যে হচ্ছে BWDB, যেখানকার সার্টিফিকেট। এক্সিকিউটেড অ্যামাউন্ট অফ ওয়ার্ক টাকা, লাখ টাকা। তার মানে আমাদের এই কত টাকার কাজ আমরা করেছি। যেমন দেখেন, আমরা যদি এখানে আমাদের পেমেন্ট সার্টিফিকেটটা দেখি, তাহলে আমরা কিন্তু কাজ করেছি হচ্ছে 903.19 লাখ। এখানে আমরা ঠিক এভাবেই হিসাব করব, 903.19 লাখ। এরপরে আসবে হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে তার পরিমাণ কত। দেখেন, যে কোনো পেমেন্ট সার্টিফিকেটেই আমরা যদি দেখি, তাহলে এইভাবে এখানে বা হচ্ছে এইরকম এক জায়গায় আমাদের এই জয়েন্ট ভেঞ্চার দেওয়া থাকবে,
অথবা এই জয়েন্ট ভেঞ্চারের পরিমাণটা বা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটা আপলোড দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমরা যে ঠিকাদারের এবি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের টার্নওভার হিসাব করতেছি তার জয়েন্ট ভেঞ্চার হচ্ছে 60%। এখন এখানে টোটাল ডেজ আফটার ডেজ এটা তাহলে কি দেখো, আমরা সার্টিফিকেট এখানে আসলে পেমেন্ট সার্টিফিকেট থেকে এই বিষয়টা আমরা আমাদের হিসেব করার প্রয়োজন নেই, কারণ এখানে অর্থ বছর অনুযায়ী আছে এবং এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে 20-21 অর্থ বছরে। এই জন্য আমরা এই অংশটাকে এখন একত্রে লিখব যে তাহলে পার্সেন্টেজের সাথে আমার 20-21 অর্থ বছরে টোটাল কত টাকা হলো। আলটিমেট এটা হচ্ছে আমাদের 20-21 অর্থ বছরের টার্নওভার। অনুরূপভাবে আমরা যদি আরেকটি অংশ দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখেন এখানে একটা সার্টিফিকেট আছে, এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, এটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ ভার্নারেবল লোকেশন অফ ইমব্যাঙ্কমেন্ট। তার মানে আমরা কাজের নাম লিখতে পারি যে স্ট্রেংথেনিং অফ ইমব্যাঙ্কমেন্ট, যেটা কাজ করেছে হচ্ছে 2018 সালের 7 অর্থাৎ 9 আগস্ট জুলাই থেকে তো 21 জুলাই কাজ। তার মানে এটা 17, 18, 19, 19, 20, 20, 21 3 বছর মিলে কিন্তু টোটাল কাজ হয়েছে এবং এবং এখানে টোটাল মান হচ্ছে 336.94 লাখ। দেখেন এখানে ঠিকাদারের নাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 জন ঠিকাদার আছে। তো এক্সেল ফাইলে আমরা এখন এখানে লিখব, আপনারা চাইলে সম্পূর্ণ নামটি লিখতে পারেন, সুবিধা হবে, স্ট্রেংথেনিং অফ ইমব্যাঙ্কমেন্ট। তাহলে এটা কোথায় কাজ করেছে সে আপনারা রেসপেক্টেড অফিসের নামটা লিখবেন। এখানে কাজ কত করছে সেটা হচ্ছে 336.94। এখন এখানে যেহেতু 3 জন ঠিকাদার ছিল, 3 জন ঠিকাদার থাকলে আর আমাদের যদি জয়েন্ট ভেঞ্চার না দেয় তবে সচরাচর প্র্যাকটিস যে আমরা এটাকে 3 দিয়ে ভাগ করে লিখব। তাহলে এখন এইটা দেখেন কাজ করছে হচ্ছে 18 সাল থেকে, কাজ করেছে হচ্ছে 18 সাল থেকে 21 সাল পর্যন্ত, সরি এখানে কাজ করেছেন হচ্ছে 18 সাল থেকে 21 সাল পর্যন্ত। তাহলে এটা আমি 18-19 অর্থ বছর ধরবো নাকি 20-21 অর্থ বছর ধরবো নাকি 19-20 অর্থ বছর ধরবো, এটা আসলে আমরা কোথায় লিখবো? 18-19, 19-20, 20-21 কোন অর্থ বছরে আমরা লিখব, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে অর্থ কেন গুরুত্বপূর্ণ আমরা একটু পরে বিষয়টা ব্যাখ্যা করব। আর কোন অর্থ বছরে বসবে কিভাবে হিসাব করব এটা শিখতে আমাদের এই নিচের প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের একটি ওয়ার্ড সার্টিফিকেট আছে যেটা হচ্ছে 2021 থেকে 2021-6, তার মানে এটা হচ্ছে 20-21 অর্থ বছরের একটি ওয়ার্ড সার্টিফিকেট। আমরা এখানে যদি লিখি তাহলে এখানে লিখবো হচ্ছে এটা প্রোটেক্টিভ ওয়ার্ক। এটাও আমরা দেখলাম যে এটা পানি উন্নয়ন বোর্ডের সার্টিফিকেট। এবং এখানে এখন আমরা হচ্ছে টাকার পরিমাণ লিখব। দেখেন আমরা আগেই বলে আসছি যে আমাদের টার্নওভার মানে হচ্ছে ক্যাশ রিসিভড, কিন্তু এখানে দেখেন ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস ইন অ্যামাউন্ট ইন টার্ম অফ পেমেন্টের ক্ষেত্রে কিন্তু নীল, তার মানে সে কোনো পেমেন্ট পায়নি, তার কাজ সম্পাদিত। এজন্য আমরা এক্সেল ফাইলে কি লিখব? 0 লিখব। যদি আমরা 0 না লিখি তাহলে কিন্তু আলটিমেট এই বিষয়টা আমাদের এই সার্টিফিকেটটা কিন্তু ম্যাট্রিক্সে কাউন্ট হবে না। জাস্ট টাকার পরিমাণ না থাকলে এটা শুধুমাত্র টার্নওভার 0 হবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা কিন্তু কাউন্ট হবে। এই বিষয়টা সবাইকেই খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দেখেন এখানে আরেকটা আমাদের প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ আছে যেটা হচ্ছে 2013-14 অর্থ বছরের। আমরা যে টার্নওভার বা টেন্ডার ক্যাপাসিটি হিসেব করি বিগত 5 বছরের, সেটা আসলে আইএফটি ডেট থেকে বিগত 5 বছর। তার মানে আইএফটি ইনভাইটেশন ফর টেন্ডার প্রকাশের দিন থেকে বিগত 5 বছর পর্যন্ত আমাদের এই টাইম, এটা কোনো অর্থ বছরের সাথে সম্পৃক্ত না। কাজে এটা দেখতেছি আমরা যে 13-14 অর্থ বছরের, এজন্য এই সার্টিফিকেটটি কিন্তু কোনো রকম কাউন্টে আসবে না, এটা আমাদের বাদ যাবে। এরপরের অংশে আমরা যদি আসি তাহলে দেখি যে এখানে আমাদের একটি ওয়ার্ড সার্টিফিকেট আছে ব্যাংক রিবেটমেন্টের। তো এই সার্টিফিকেট দেখেন যে
18/1/2007, তার মানে 18 জানুয়ারি 2017 সালে কাজ শুরু হয়েছে এবং শেষ হয়েছে হচ্ছে 2018 সালের জুনের 1 তারিখে। তো আমরা এখানে যদি লিখি যে আমাদের এই কাজ হবে হচ্ছে ব্যাংক রিবেটমেন্ট, এবং এটাও আমরা দেখলাম যে এটা বিডব্লিউডিবির পানি উন্নয়ন বোর্ডের, এবং এখানে আমরা টাকার পরিমাণ লিখব। টাকার পরিমাণ হচ্ছে 506.79 লাখ, 506.79 লাখ। এখানে আমরা দেখতেছি যে এখানে দুইজনের জয়েন্ট ভেঞ্চারের পরিমাণ আছে, কিন্তু জয়েন্ট ভেঞ্চারের পরিমাণটা দেওয়া নেই। যদি দুইজন থাকে তাহলে আমরা সচরাচরভাবে এটাকে 50-50 ধরে নিই। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কাজ হচ্ছে 18 জানুয়ারি 2017 থেকে 18 জানুয়ারি 2017, কিন্তু এখানে খেয়াল করেন যে আমাদের আইএফটি প্রকাশের ডেট কিন্তু 19 জুলাই 2020 সালে। তার মানে আমরা যদি বিগত 5 বছরে যাই তাহলে যাবে হচ্ছে 19 জুলাই 2017, কিন্তু আমাদের এখানে 18 জানুয়ারি 2017। এই জন্য আমরা এই ঘরটি এবার ইউজ করব। টোটাল ডেজ, তার মানে আমাদের এই কাজ শেষ করতে টোটাল কত দিনের প্রয়োজন হয়েছিল আমরা এখানে সেটা লিখব। এই কাজ শুরু এবং কাজ শেষ এর মধ্যবর্তী দিন হিসাব করি, তাহলে এটা হবে হচ্ছে 499 দিন। এরপরে আফটার 19 জুলাই 2017 আমাদের আইএফটি ডেটের পরের বিগত 5 বছরের মধ্যে কত দিন কাউন্ট হয় সেটা আমরা এখন এখানে দেখব। 19 জুলাই 2017 থেকে 1 জুন 2018 পর্যন্ত ডেট হবে হচ্ছে 317 দিন। তার মানে এখানে আমাদের এখন পার্সেন্টেজটি কত হবে? পার্সেন্টেজ হবে হচ্ছে আমাদের আইএফটি ডেট ডিভাইডেড বাই টোটাল ডেজ, 63%। এখন বিষয়টা হচ্ছে তাহলে এই টাকাটা আমার কোন ঘরে বসবে? তাহলে এটা আমরা এখন দিব হচ্ছে 17-18 অর্থ বছরে। এভাবে আমরা এখান থেকে টার্নওভার ক্যালকুলেশন করব এবং এই টার্নওভারে আমরা একটা কিছু সংখ্যা দিয়ে রাখি। তাহলে এভাবে আমরা আমাদের দপ্তরের সকল ওয়ার্ক সার্টিফিকেট বা পেমেন্ট সার্টিফিকেট থেকে আমরা এভাবে একটা এক্সেল ফাইল করে নিব। এতে আমাদের জন্য টার্নওভার এবং টেন্ডার ক্যাপাসিটি হিসাব করা সুবিধা হবে। তাহলে দেখেন এখানে আমার টোটাল টার্নওভার ইন লাস্ট 5 ইয়ার্স সমান হচ্ছে 18,813.89 লাখ, যেটা হচ্ছে এই পাঁচটির যোগফল। এরপরে নিচে আছে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করেছি। তো এভাবে যদি এক্সাক্ট ভাবে আপনারা টার্নওভার ক্যালকুলেশনটা করে রাখেন তাহলে আপনাদের দরপত্রটি কখনোই নন রেসপন্সিভ হবে না। এখন আমরা দেখব যে টেন্ডার ক্যাপাসিটি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যদি আমরা টেন্ডার ক্যাপাসিটি ক্রাইটেরিয়াটি ফুলফিল করতে না পারি তাহলে আমাদের টেন্ডারটি নন রেসপন্সিভ হয়ে যাবে। তো চলুন টেন্ডার ক্যাপাসিটি দেখি। টেন্ডার ক্যাপাসিটি একটি গাণিতিক ফর্মুলার মাধ্যমে করা হয়, যেটা হচ্ছে 1.50 ইন্টু এ ইন্টু এন মাইনাস বি। এখানে 1.5 হচ্ছে ফ্যাক্টর, এ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ার্কস পারফর্মড ইন এনি 1 ইয়ার ডিউরিং লাস্ট 5 ইয়ার্স। তার মানে বিগত 5 বছরে আমি কত কাজ করেছি তার ম্যাক্সিমামটি হচ্ছে আমার এ, যেটা আমরা টার্নওভার ক্যালকুলেশনের সময় যে 5 বছর এক্সেল ফাইলে করলাম তার ম্যাক্সিমাম, এটা আমরা দেখবো, আবার দেখে নিই। আর এখানে এন হচ্ছে কমপ্লিশন টাইম অফ দ্য প্রপোজড ওয়ার্কস ইন ইয়ার্স, তার মানে আমি যে কাজের জন্য দরপত্রটি আহ্বান করতেছি সে কাজটি শেষ করতে আমার কত বছর লাগবে। যদি 1 বছরের কম সময় লাগে তাহলে এন এর মান হবে 1, আর যদি 14 মাস লাগে তাহলে 14/12, তার মানে 1 পয়েন্ট সামথিং এখানে বসবে। বি হচ্ছে ওয়ার্ক ইন হ্যান্ড, তার মানে আপনার এই নেক্সট এন ইয়ার্স এর, তার মানে যে ইয়ার্স আপনি দিবেন সে কাজ করতে গিয়ে আপনার টোটাল কতটা অনগোয়িং কাজ আছে তার ভ্যালু, তার মানে আপনি টোটাল কত টাকা ডিউ আছেন। অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা দেখব যে এই কাজটি করতে আপনি ক্যাপাবল কি না। তাহলে এই সূত্র অনুযায়ী আশা করি টেন্ডার ক্যাপাসিটি নির্ণয় করা শিখছেন। চলুন প্র্যাকটিক্যাল দেখি। দেখেন এখানে কিছুক্ষণ আগে আমরা যেমন টার্নওভার ক্যালকুলেশন করলাম, ঠিক এখানে একটি আমাদের আরেকটি ফর্মুলা আমরা করে রেখেছি, যেটা হচ্ছে টেন্ডার ক্যাপাসিটি। টেন্ডার ক্যাপাসিটিতে যদি আমরা ক্লিক করি তাহলে টেন্ডার ক্যাপাসিটি দেখেন এখানে আমরা সূত্র লিখেছি 1.5 ইন্টু 1, তার মানে আমার এই কাজ করতে 1 বছরের কম সময় লাগবে এবং ম্যাক্সিমাম
এই এই রো থেকে এই পর্যন্ত আমার যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা কাউন্ট হবে। দেখেন এখান থেকে আমার ম্যাক্সিমাম হবে হচ্ছে 995.91 এই অংশটা, অর্থাৎ এম নাম্বার রোতে। তাহলে এখানে আপনি যদি এখন ক্যালকুলেটরে দেখেন 1.5 ইন্টু 1 ইন্টু 995.91 মাইনাস ওয়ার্ক ইন হ্যান্ড। ওয়ার্ক ইন হ্যান্ডের জন্য আমরা আসলে অন্য একটা সফট ইউজ করি, যেখানে এখানে আমাদের অনগোয়িং তথ্যগুলা থাকবে। এটা হচ্ছে আমার ওয়ার্কিং হ্যান্ড, টোটাল কত টাকা আমি ডিউ আছি, যেটাকে এখান থেকে আমি লিঙ্ক করে নিয়ে আসছি। তো আলটিমেট এই টেন্ডার ক্যাপাসিটি সমান দেখেন আমাদের অটোমেটিক কিন্তু 1.5 ইন্টু এ ইন্টু এন মাইনাস বি এই ফর্মুলা অনুযায়ী কিন্তু করে দিবে। তাহলে আমার টেন্ডার ক্যাপাসিটি দাঁড়াবে হচ্ছে 13,22,00,000। অর্থাৎ এভাবে আমরা চেক করব যে আমরা এই ফাইন্যান্সিয়াল অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়াগুলা ফুলফিল করি কি না। তাহলে এখন আমরা দেখব যে লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেট বলতে আসলে আমরা কি বুঝি? লিকুইড অ্যাসেট বলতে আসলে বুঝি আমরা ক্যাশ টাকা। তার মানে অ্যাভেলেবিলিটি অফ মিনিমাম লিকুইড অ্যাসেট। আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী ঠিকাদারকে কাজ শুরু করার জন্য কোনো অ্যাডভান্স পেমেন্ট দেওয়া হয় না। এজন্যই ঠিকাদার যেন ফার্স্ট পেমেন্ট পাওয়া, অর্থাৎ 3 মাস পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারে শুরু করে, এজন্য ঠিকাদার আর্থিকভাবে সচ্ছল কিনা সেটাই আসলে লিকুইড অ্যাসেট নেওয়া হয়। এখানে লিকুইড অ্যাসেট বলতে বোঝাচ্ছে যে আমার শিডিউল ব্যাংক থেকে যে কোনো একটা ব্যাংক গ্যারান্টি, তার মানে ক্রেডিট লাইন নিতে হবে। তবে এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে শুধু আমার ক্রেডিট লাইন নিলেই হবে না। আইটিটি ইনস্ট্রাকশন টু টেন্ডারার্স এর ক্লোজ নাম্বার 32.18D অর্থাৎ EPW37 এই ফর্ম অনুযায়ী, তার মানে আইটিটির ক্লোজ নাম্বার 32.1D এই অনুযায়ী আমার এই লিকুইড অ্যাসেটের ব্যাংক গ্যারান্টিটা হতে হবে, অন্যথায় আপনার টেন্ডারটি কিন্তু নন রেসপন্সিভ হয়ে যাবে। এখন লিকুইড অ্যাসেটের স্ট্যান্ডার্ড ফর্মটি কেমন সেটা হচ্ছে আইটিটি ক্লোজ নাম্বার 32.1D ফর্ম EPW37। এটা দেখতে কমেন্ট করুন অথবা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন। এরপরে আমরা দেখব হচ্ছে সিমিলার ওয়ার্ক। সিমিলার ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ, যেটা সিমিলার ওয়ার্ক বলতে আসলে বোঝাবে যে যে কাজের জন্য আমাকে টেন্ডার দেওয়া হয়েছে সেই কাজের মধ্যে আমার সিমিলার কাজ, সিমিলার কমপ্লেক্সিটি অর্থাৎ সিমিলার মেথড বা সিমিলার কনস্ট্রাকশন টেকনোলজি আমি ইউজ করেছি কি না। তো এই বিষয়গুলো আসলে একটা টেন্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা যে কোনো টেন্ডারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াগুলা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।